দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয়ের আলোচনা করি, তার পর্যালোচনা করি এবং তার ভবিষ্যৎ পরম্পরা কি হতে পারে সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আজকের আলোচনার বিষয় সংস্কারের ধূম্রজালে নির্বাচন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন দুজন অতিথি। আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, একটি প্রতিবেদন আমরা আলোচনার শুরুতে দেখে নিতে চাই, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের ভোটে নির্বাচনে জেতার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে, পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে ১/১১ মতো প্রেক্ষাপট। তার দাবি বলার জন্য বলা নয়, সত্যিকার অর্থেই দেশের গণতন্ত্র নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। যারা উপস্থিত হয়েছেন, গত ১৭ বছরে বিএনপির বিভিন্ন কর্মসূচি প্রচার সহ ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয় পার্টি অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সোমবার বিএনপির উদ্যোগে তাদের নিয়ে করা ইফতার মাহফিলে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। মূল বিশ্বাস একটি আমাদের, এবং এটি আমাদের কমন প্ল্যাটফর্ম। আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যেই প্রেক্ষাপট, যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল ১/১১ মতো প্রেক্ষাপট তৈরি করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বিএনপি শীর্ষ এই নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিতামূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া কার্যকর সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন হলে, উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে। এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্ক দিয়ে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই প্রতিবেদনের সাথে সম্পৃক্ত করে আরেকটি বিষয় যেটি আলোচনার শুরুতে আমরা জেনে নিতে চাই। সম্প্রতি বাংলাদেশ সফরকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত এবং বৃহৎ সংস্কারের যে বক্তব্য দিয়েছেন, একটি নতুন আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে বলা হয়েছে সংক্ষিপ্ত সংস্কার চাইলে চলতি বছরের ডিসেম্বর আর বৃহৎ সংস্কার চাইলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে পারে পরবর্তী জাতীয় নির্বাচন। এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনার যে বিষয় সংস্কারের ধূম্রজালে নির্বাচন, আমরা শুরুতে আলোচনা যেতে চাই বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের মাধ্যমে। জনাব হেলাল, আপনি কি মনে করেন বা বিএনপি কি মনে করে প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত সংস্কার এবং বৃহৎ সংস্কার শীর্ষক যে বক্তব্য, এটি নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে? অবশ্যই যে আমি দেখলাম যে নির্বাচনের প্রশ্ন আসলেই বিভিন্ন রকম আপনার ন্যারেটিভ তোলা হচ্ছে, বিভিন্ন রকম বাইনারি তোলা হচ্ছে। যে এখন আবার হচ্ছে যে প্যাকেজ সিস্টেম, ছোট সংস্কার বড় সংস্কার। আসলে এই প্যাকেজ সিস্টেম, তারপরে ছোট সংস্কার বড় সংস্কার, এর কোনো এক্সপ্লানেশন কিন্তু তিনি দেননি। তা আমরা রাজনৈতিক দলগুলো মনে করি যে রাজনৈতিক দলের যে ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচনটা হবে। এখানে আপনি একটা প্যাকেজ ধরিয়ে দিলেন, সেই প্যাকেজ বলতে বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বড় সংস্কার হলে জুন মাসের মধ্যে নির্বাচন। তা সেই ছোট সংস্কারে আপনার কি কি থাকবে তার তো কোনো আপনি এক্সপ্লানেশন দিলেন না, বা কোনো লিটারেচারটাও দিলেন না। আবার বড় সংস্কার হলে জুন মাস পর্যন্ত তার জন্য কি কি করবেন সেটা তো দিলেন না। আসলে আমি দেখলাম যে নির্বাচনকে বিলম্বিত করে কোনো একটা পক্ষকে সুযোগ দেবার জন্য, এবং আরেকটি কথা দেখেন, এবং
বাংলাদেশে এখন পপুলার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে মেলাইন করবার জন্য আপনার প্রথমে বলল যে আমরা আপনার ওয়েবসাইটে দিয়ে দিব কে কি প্রস্তাব দিয়েছে, বললো না, তখন সব ক্লিয়ার হয়ে যাবে বললো, আমরা তো রাজি হলাম। তিনি ওয়েবসাইটে যে সংস্কার প্রস্তাবগুলো দিলেন সেখানে এমসিকিউ সিস্টেমে হ্যাঁ না এইগুলো বললেন। আমরা 17টা দল বললাম যে আমাদের এইগুলো আরও ডিটেইল আলোচনা করে আমরা সেইখানে দিব এমসিকিউ সিস্টেমে। রাজনীতি আসলে এভাবে হয় না, এটা কোনো বক্তব্য না। আর দেখেন, সংস্কারের কথা তো আমরা সেই প্রথম থেকেই বলে আসছি। যখন স্বৈরাচারের আমলে বা শেখ হাসিনার আমলে কোনো কথা কেউ যখন বলতে পারতো না, তখন আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু সামনে দাঁড়িয়ে সংস্কার প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য বাংলাদেশের আপনার কি সংস্কার করা উচিত, কিভাবে কি করা উচিত। আজকে এই মুক্ত যুগে অনেকে বলছেন, তা আমাদের এই তর্ক বিতর্কগুলো যত দ্রুত সম্ভব করে যদি আমরা নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারি, তাহলে বাংলাদেশে একটা এখন যে আপনার আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে, মানুষ ফোরকাস্ট করছে যে কি হবে না হবে, এগুলো মানুষ কিন্তু ফোরকাস্ট করছে। সুতরাং ডক্টর ইউনূস সরকার যে আপনার একবার বলছে যে সমস্ত সংস্কার প্রস্তাবে সমস্ত দল রাজি হবে সেইগুলো আপনার আমরা করে জুলাই চার্টার হিসাবে ঘোষণা করা হবে, বাকি যেগুলো সংস্কার ঐক্যমত হবে না সেগুলো সংসদে আলোচনা হবে। আবার এখন বলছেন যে আপনার ছোট সংস্কার বড় সংস্কার। তা আমার সেই প্রথম কথাটাই এখনো থাকবে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু নির্বাচনটা হবে। আপনি ছোট সংস্কার বড় সংস্কার এরপরে আরও কোন টার্ম তুলবেন, এর আগে বলেছেন যে ওয়েবসাইটে দিবেন, তার আগে বললেন যে আপনার অনেক কিছু সংস্কার করবেন, তারপরে স্থানীয় সরকারের কথা বললেন, বিচারের কথা বললেন, অনেক কথা বললেন। আমরা চাই যে এই সরকার তার যে ক্রেডিবিলিটি নিয়ে ক্ষমতা এসেছিল, জনগণের যে সমর্থন নিয়ে ক্ষমতা আসছিল, এই সমর্থন যেন থাকে, তাদের কথা এবং সাতকাহনের ফলে যাতে আমাদের গণ অভ্যুত্থানের চেতনা বা ঐক্য বিনষ্ট না হয়। দেখেন, গণ অভ্যুত্থানের ঐক্য কিন্তু ইতিমধ্যে বিনষ্টের পথে চলেছে। আমরা আমাদের এই গণ অভ্যুত্থানের পক্ষে যে শক্তিগুলো ছিল, আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম বয়ান দিচ্ছি। এই যে যত সময় যাবে তখন কিন্তু এই গণ অভ্যুত্থানই প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। আজিজুল বারী, আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আপনার বক্তব্যের সাথে। আপনি বলছেন যে অভ্যুত্থানের যে বিষয়টি সেটি নস্যাৎ হতে চাচ্ছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আজকে বলেছেন যে দেশের গণতন্ত্র নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। একটি সময় পর্যন্ত তো আসলে আপনারা চিহ্নিত করতে পেরেছেন যে ষড়যন্ত্রকারী আসলে কারা। এখনকার পরিস্থিতিতে আপনারা কি বলবেন, কারা? দেখেন, আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলছেন, আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরেই শুরু হলো কি দলের ভেতর বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্য দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই। অথচ বিএনপি দলের ভেতরে কতটা গণতন্ত্র, আমাদের জেলা সম্মেলনগুলো, আমাদের উপজেলা সম্মেলনগুলো, আমাদের দলের গঠনে আমরা যেভাবে কাউন্সিলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা দলকে সংস্কার করছি, অন্য রাজনৈতিক দলগুলো করছে না। দেখেন, মিডিয়ায় কিন্তু এই কথাগুলো সেভাবে বলছে না যে আমরা যে কতটা আন্তরিক এবং এই সংস্কার প্রস্তাবে কতটা অগ্রগামী, যে আমরা নিজের দলের ভিতর গণতন্ত্রের কথা বলা হয়, আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করছি। তারপরে দেখেন যে বলা হয় যে কি মুদ্রার এপিঠ ওপিঠ, বিএনপির সাথে আরেকটি দলকে মুদ্রার এপিঠ ওপিঠ করা হয়। যেখানে একটি দল একদলীয় বাকশাল তৈরি করলো, আমরা করলাম বহুদলীয় গণতন্ত্র, তাহলে ওদের সাথে মুদ্রার এপিঠ ওপিঠ আমরা হই কি করে? একদল স্বাধীনতা যুদ্ধে পালিয়ে গেল বাংলাদেশ থেকে ভারতে, আর একদল স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধতাচরণ করলো। আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতা যুদ্ধে ঘোষণা করলেন এবং অস্ত্রে যুদ্ধ করলেন। তাহলে মুদ্রার এপিঠ ওপিঠ আমরা হই কি করে? এইটাকে আমরা বলছি যে মিডিয়ায় যে কথাগুলো বলা হচ্ছে। তারপর দেখেন, সংস্কার প্রস্তাব, রাষ্ট্র গঠন, কোনো দল কোনো প্রস্তাব এখন তো দিয়েছে?
যারা কথা বলে, একমাত্র দল বিএনপি 2016 সালে দিয়েছে, 2020 সালে দিয়েছে, 2022 সালে দিয়েছে, এবং আমরা বলছি যে 5ই আগস্টের পরে যে উদ্ভূত পরিস্থিতি, তার জন্য আমাদের এই 31 দফা লাস্ট যেটা দিয়েছে সেটাও সংস্কারযোগ্য, মানে যোগ বিয়োগ করা যায়। সুতরাং মিডিয়ায় এই কথাগুলো কিন্তু আমাদের কথাগুলো বলছে না। বিএনপিকে, আমি একটু বলি, বিএনপিকে মেলাইন করার জন্য 111-এ যেভাবে বিএনপির নেতৃবৃন্দকে, তার ক্যারেক্টারকে অ্যাসাসিনেট করা হয়েছিল বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, এখন আবার দেখেন সন্ত্রাস, দখল, চাঁদাবাজ। আমি এক মিনিট বলবো, 38 সেকেন্ড। সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, এই তিনটা এখন একটা পপুলার টার্ম হয়ে গেছে পত্রপত্রিকায়, টেলিভিশনে। এই সন্ত্রাস, দখল, চাঁদাবাজে আমাদের দলের নাম যখনই আসছে আমরা কিন্তু সেটার অ্যাড্রেস করছি, তার উপরে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের নাম যতই আসুক তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা স্বীকারই করতে চাচ্ছে না, তার ডিনায়াল টেন্ডেন্সি, যে না এটা এমন একটা ভাব করছে সবই মনে হয় বিএনপি করছে। অথচ বিএনপি বলছে যে আমাদের দলে যদি কেউ এগুলো করে আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। আপনি সরকার, আপনি কেন তাদের আইনের আওতায় দিচ্ছেন না? তার মানে কি সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে আমরা অনেক এগিয়ে, তারপরেও আমাদের এই কথাগুলো প্রচার করা হচ্ছে না, বরঞ্চ বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিএনপি নির্বাচনের জন্য মরিয়া না, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মরিয়া। আমরা ফিরব আপনার কাছে, আমরা আবার আসবো। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনি সমালোচকের বক্তব্য এতক্ষণ শুনলেন। সংক্ষিপ্ত সংস্কার এবং বৃহৎ সংস্কার শীর্ষক যে বক্তব্যটি রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবনায় ফেলছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি গত কয়েকদিন, মানে যখন এই ন্যারেটিভটা প্রথম দাঁড় করানোর চেষ্টা করালো, আমি ইউনূস স্যারের প্রতি রেসপেক্ট রেখে বলছি, আমি শুরু থেকেই অনেক আলোচকের সাথে আমিও বলেছি যে এটা একটা সমস্যা তৈরি করবে, যে কম বা বেশি। হেলাল ভাই যেটা বললেন যে ব্যাখ্যাটা যেহেতু দেওয়া হয়নি, সেই কম বেশির মানদণ্ড কী হবে, প্রথম থেকে একটা অবসকিউরিটি ছিল। তার মানে প্রথম থেকেই এই ন্যারেটিভটা যে ডেভেলপ করা হয়েছে সেটার পক্ষে অনেকের মতামত আসলে ছিল না। দ্বিতীয় যে জিনিসটি, এখন আরও জিনিসটা কমপ্লেক্স হচ্ছে। আর কেন কমপ্লেক্স হচ্ছে, যে রিসেন্টলি যে দুটো জিনিস এসছে, যে সেকেন্ড রিপাবলিক এবং বিচার, আমার মানে এটা বারবার সামনে আনা হচ্ছে যে এটা নির্বাচন তারপরে হবে, এই দুটো এলিমেন্টকে সামনে রেখে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটা জিনিস, আপনি সংস্কার স্বল্প করেন, মধ্য করেন বা দীর্ঘ করেন বা অনেক করেন, মোটামুটি করেন, এই প্রক্রিয়ায় আপনার প্রথম যে জিনিসটি করতে হবে যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার এক ধরনের সম্পর্ক নির্মাণ করতে হবে। এবং সেই সম্পর্ক নির্মাণ করতে গিয়ে আপনি ধরেন তাত্ত্বিকভাবে দেখেন বা প্র্যাকটিক্যালি দেখেন, আমরা যদি প্রথম দেখি যে গভর্নমেন্ট 3টা রাউন্ডে বোধহয় দলগুলোর সঙ্গে বসেছে, বা 4 রাউন্ডে, এবং সেখানে কিন্তু খুব ইফেক্টিভ ডিসকাশন কখনো হয়নি, এক ধরনের চা খাওয়ার দাওয়াতের মতো ছিল। যে কারণে রাজনৈতিক দলগুলোর সাথে যে আপনি সম্পর্ক তৈরি করবেন, যে আপনি কয়েকটাভাবে হতে পারে, কি একটা পলিটিক্যাল ইন্টারাকশন মাধ্যমে হতে পারে, যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের রেগুলার মিথস্ক্রিয়া করবেন, আলাপ আলোচনা করবেন, সেটা যেমন হয়নি। আবার যে সোশ্যালি আমরা দেখি, সোশ্যাল ইন্টারাকশন থিওরি বা সামাজিক মিথস্ক্রিয়া তত্ত্ব, যে আমরা বলি যে একজনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে আপনি তার সাথে কথা বলবেন, ফোন করবেন, তারপর আপনার সম্পর্কটা মজবুত হবে, এরপরে আপনি যে কোনো মিটিংয়ের অবজেক্টিভ অ্যাচিভ করবেন, কোম্পানির এগ্রিমেন্ট সাইন করবেন, বা আপনার কোনো বন্ধু যদি হয় বন্ধুত্ব গাঢ় করবেন। সো পলিটিক্যালিও কিন্তু আমরা পলিটিক্যাল মিথস্ক্রিয়াটাও দেখি না, আবার সামাজিক মিথস্ক্রিয়াটাও কিন্তু নাই। বরং আরেকটা জিনিস হয়েছে, আমি কথাটা খুব রেসপেক্টফুলি বলতে চাই, সেটা হচ্ছে কেন জানি মনে হচ্ছে একটু ভয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে সরকারের। কেন বলছি এটা, যে কথা ছিল যে যখন কমিশনগুলো যখন গঠন হলো তখন সবারই একটা মেজরিটি ওপিনিয়ন ছিল যে কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসুক। তখন কমিশন বলল যে আমরা প্রথমে লিখিত প্রস্তাব নেব এবং জাতীয় ঐক্যমত্য কমিশন যখন হবে তখন তারা এটা নিয়ে বসবে। আবার জাতীয় ঐক্যমত্য কমিশন যখন হলো, তারা প্রথম যে মিটিংটা করলো গত মাসে, আমার মনে 15 তারিখের দিকে, আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম, তখন একটা মিটিংয়ের করার পরে আমরা আশা করেছিলাম যে একটা হার্ড টক হবে, টেবিলে রেগুলার ঝড় উঠবে, আলোচনা হবে, পার্টিকুলারলি 6টা কমিশন বা 4টা কমিশন বা 5টা কমিশনের রিপোর্ট নিয়ে, যেগুলো নির্বাচনের সাথে সংযুক্ত। কিন্তু আবারও দেখলাম যে 166টা প্রশ্ন দিয়ে একমত, আংশিক একমত, তার মধ্যে আবার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন পুলিশ, সেটি কিন্তু দেয়া হয়নি। তো যাই হোক, আমি একটু এই পার্টটা কনক্লুড করি,
সো তখনও কিন্তু আপনি আবার চলে গেলেন যে একটা এক্সেল শিটের মতো ওপিনিয়ন দিয়ে। তো আমি দুটো জিনিসটা বললাম যে রাজনৈতিক মিথস্ক্রিয়া তথ্য বা আপনার সামাজিক মিথস্ক্রিয়া তথ্য, এই দুটো তথ্যের আলোকে আপনি যদি কনসেনসাসে পৌঁছতে হয় তাহলে তো আলোচনা করতে হবে। আপনি তো বারবার আলোচনা থেকে প্রক্রিয়াটা কেন জানি দূরে সরে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে আপনি কম বা বেশি করেন, আপনাকে তো রাজনীতিবিদদের সঙ্গে বসতে হবে। প্রথম প্যারাডাইমটাকে যে আমরা সংস্কার চাই, বিএনপির 31 দফা বলি, জামাতের প্রস্তাব বলি, বাম দলগুলো বলি, অন্যান্য রাজনৈতিক সবাই কিন্তু প্রস্তাব দিয়েছে। দ্বিতীয়টা হচ্ছে এই প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় আপনি তো চাপিয়ে দিতে পারেন না, আপনাকে তো আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এগুলো অর্জন করতে হবে। সেই জায়গাটা কিন্তু বড় একটা ফ্লো এই কম সংস্কার বেশি সংস্কারের প্রক্রিয়াতে। অথচ আপনি যদি হিস্টোরি দেখেন, পলিটিক্যাল হিস্ট্রি দেখেন বা পলিটিক্যাল থিওরি দেখেন, যে ডেমোক্রেসিতে হ্যাবারমাসের যে তথ্য যে আপনি আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে কনসেনসাসে যেতে হবে, যদি ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে সংস্কারে যেতে হবে, যদি আপনি সাস্টেইনেবল সংস্কার করতে চান। হ্যাঁ, অনেকে প্রশ্ন তুলতে পারে যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঐক্যমত প্রতিষ্ঠা দলগুলো বা সংস্কার করতে চেয়েও করেনি, 90-এর উদাহরণ আসবে, 1/11-এর পরের উদাহরণ আসবে, অথবা সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও স্পষ্ট করে তাদের অবস্থান জানান দিতে হবে, কিন্তু সেটা আমরা করতে পারিনি। আবার আরেকটা যদি দেখি যেটা জন লক, রুশো, স্টুয়ার্ট মিলের যে তথ্য যে আপনি গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ বলে যে আলোচনা বা বিতর্ক, সেটার কিন্তু সুযোগ গত 7 মাসে দেয়নি। মানে আমার যে জায়গাটা আমি আপনাকে নিয়ে যাচ্ছি যে আপনি যে কম সংস্কার বা বেশি সংস্কার তো একটা পরের বিষয়, আপনি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার মিথস্ক্রিয়াটা বা আপনার আলোচনার টেবিলটাতে আপনি আসছেন না বা ভয় পাচ্ছেন বা প্রক্রিয়াটা ঠিক হচ্ছে না। আমার জায়গাটা কিন্তু ওই কম বেশির চেয়ে ওখানে বেশি, কারণ ওটা যদি না করতে পারেন তাহলে কিন্তু কোনো অল্প সংস্কার হবে না। দ্বিতীয় যে পার্সপেক্টিভটা সেটা হচ্ছে যে এটা তো গেল রাজনৈতিক সংস্কারগুলো। দুটো উদাহরণ আপনাকে দেই, যে সম্ভবত 1 ডিসেম্বর আমাদের অর্থনীতি শ্বেতপত্রটা প্রকাশ করেছে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিটি, আবার পরবর্তীতে আর একটা টাস্ক ফোর্স যেটা মুর্শিদি সাহেবের নেতৃত্বে হয়েছিল তারাও কিন্তু রিপোর্ট দিয়েছে বোধহয় জানুয়ারির 1 তারিখে। তো আমি রাখলাম যে পলিটিক্যাল যে সংস্কারগুলো দূরে রাখলাম, তো অর্থনৈতিক সংস্কার যে দুটো কমিটি প্রস্তাব করলো সেটার বাস্তবায়ন তো আটকে আছে বা সেটা তো হচ্ছে না। তার মানে আপনি একটা বলছেন কম সংস্কার অল্প সংস্কার করবেন, কিন্তু আসলে সংস্কারে তো আপনি যাচ্ছেন না, আমি সেই আর্গুমেন্টটা করছি। থার্ড একটা কথা বলে আমি এই পার্টটা একটু শেষ করি, সেটা হচ্ছে আপনি দেখবেন যে মোটা দাগে কিন্তু হেরাল্ড একটু টাচ করলেন, আমি জাস্ট আবার একটু গুছিয়ে বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সংস্কারের একটা 30-40-50 ভাগ কনসেনসাস আছে। সেটা কিন্তু 31 দফা নেই, অথবা ওনাদের কমিশনগুলো তো তারা আলাদা করে রিপোর্ট দিয়েছে বিএনপি, আবার অন্য দলগুলো দিয়েছে, বা ইভেন যে নতুন এনসিপি গঠিত হলো তাদের নাহিদের যদি প্রথম দিনের বক্তব্য আমি সংসদ ভবনে যেটা দিল সেটাও যদি এই কনসিডারেশনে নেই, যে তারও যে বক্তব্য দেখবেন যে বেসিক জায়গাটা কিন্তু 30-40 ভাগ মিলে যায়। তো 30-40 ভাগ যদি আমি ধরে নিই যে এটা কম সংস্কারের বিষয় সবাই একমত, তো সেই একমতটাকে কিন্তু এখন একটা ফর্মালিটিজের দিকে নিয়ে যাওয়ার প্রশ্ন, যে আপনি কি অধ্যাদেশের মাধ্যমে করবেন, নাকি আপনি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করবেন, নাকি আপনি পরের জন্য রেখে দেবেন। কিন্তু ঘুরে ফিরে কিন্তু যে জায়গাটাতে আমার আজকের আর্গুমেন্ট আমি করছি, আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাকে বসতে হবে। একটা ছোট্ট পয়েন্ট যোগ করি, এইটা যদি করা যেত যে রাজনৈতিক দলগুলোকে যদি সরকার প্রথম থেকে কনফিডেন্সে আনতে পারতো, তাহলে কিন্তু আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে যে বাজার ব্যবস্থাপনা বা সামাজিক অস্বস্তি যে কথাটা আমরা বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য ইন্ডিকেটরগুলো, ইনভেস্টমেন্ট, ইকোনমি, আমাদের সোশ্যাল সিকিউরিটি সিরিয়াসলি হ্যাম্পার্ড, রাজনীতিবিদরা তখন কিন্তু আপনাকে সেই সাহায্যটা করতে পারতো। মানে আমি যে জায়গাটায় গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে অতি দ্রুত আলোচনায় যাওয়া দরকার, এবং আলোচনার মাধ্যমে কিন্তু এটাতে একটা কনক্লুশনে পৌঁছতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যত দূরত্ব বাড়বে সরকারে, তত কিন্তু সামনে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। জি জনাব মামুন, আমরা ফিরবো। আমি একটু আবারও আজিজুল বারী আপনার কাছে যেতে চাই বিরতির আগে, একটু সংক্ষেপে আপনার কাছে যে উত্তরটি জানতে চাই, সংস্কারের এই পরিমাণ বিষয়ক যে আলোচনা এটি আসলে কতটা সুস্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন, খুব সংক্ষেপে যদি একটু জানেন। দেখেন, এখন আমাদের সামনে দরকার হলো একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু অন্তত সংস্কার করা উচিত। আপনি যে পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, এই যে মানে হিউজ টাস্ক নিয়ে আসছেন, এই দায়িত্বটা কার? নির্বাচিত প্রতিনিধির বা যেই সরকার গঠন করবে তাদের। তারা যদি আপনাদের এই যে সংস্কার প্রয়োজনীয় দরকার সেটা না করে, তাই জনগণদের আবারও প্রত্যাখ্যাত করতে হবে। সুতরাং সরকারকে এত দিকে না তাকিয়ে তার যে দায়িত্ব, তার দায়িত্ব একটা টু হোল্ড এ ন্যাশনাল ইলেকশন
পিসফুল ন্যাশনাল ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার পিসফুল ন্যাশনাল, সেটার জন্য যতটুকু সংস্কার করার দরকার আমরা 62 দফা সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে। নতুন দলও শুনলাম এনসিপি ওরা নাকি 69 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। তো সবাই তো সংস্কার প্রস্তাব দিয়েছে, আপনারাও দিয়েছেন, তাহলে কথাবার্তা বলে আপনার নির্বাচন কমিশনও নির্বাচনটা করার জন্য প্রস্তুত রয়েছে। আপনি অহেতুক এক একটা বাইনারি তুলছেন কেন? আমি এটা অহেতুক আপনি বাইনারি তুলছেন কেন? আপনি আপনার সংসদ নির্বাচনটা করার জন্য যতটুকু আপনার সংস্কার করা প্রয়োজন, যেটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য, মানে আমাদের সংস্কারের মূল লক্ষ্যটা হবে যে একটা ক্রেডিবল ইলেকশন, যে ইলেকশনটা একটা স্বচ্ছ ইলেকশনটাই হবে সংস্কারের মূল লক্ষ্য। এখন ডেমোক্রেসির কিন্তু যেমন ডক্টর মামুন বলেছেন, ডেমোক্রেসির তো অনেক বক্তব্য আছে, কিন্তু ডেমোক্রেসির আপনার প্রিকন্ডিশনটা কি, প্রিভিয়াস শর্তটাই তো আপনার বাবা, ফার্স্ট স্টেপটা তো ইলেকশন, যে ইলেকশনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে। জনগণের ভাষা বোঝার, আপনি তো জনে জনে যায় জনগণের ভাষা বুঝতে হবে না, জনগণের ভাষা বোঝার একমাত্র উপায় জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তাদের যে মিলনস্থল সংসদ, সেখানে বসে তারা কথা বলবে, আলোচনা তর্ক বিতর্ক হবে, তারপরে একটা এগ্রিমেন্টে যাবে। তার আগেই আপনি যে কথাগুলো বলছেন যে এইটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে, এখন আপনি মনে করেন যে আমি যদি এখন সরকারে যাই, তা আমার দলের একটা ইডিওলজি আছে না, আমার দলের একটা কর্মসূচি আছে, আমি তো এটা বাস্তবায়ন করব, আবার আমার নির্বাচনী ম্যানিফেস্টোয় কিছু থাকবে। এখন আপনি যদি বলেন না, আমি জনগণ বা আপনারা যারা বিশেষজ্ঞ আছেন, যারা গণতন্ত্র নিয়ে কাজ করেন, বন্ধ, তারা একটা ফর্মুলা ধরা দিলেন যে তুমি এই নিয়মে যা দেশ চালাবে, এটা কি কোনো মানে রেশনাল কথা হলো? আমার দলের একটা ইডিওলজি আছে, আমার দলের একটা প্রোগ্রাম আছে, তারপরে আবার জনগণের প্রত্যাশা যেটা, সেটাও আমার নির্বাচনী ম্যানিফেস্টো আছে, আমি সেটা ইমপ্লিমেন্ট করবো। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। এখন রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র মেরামত করতে হবে, এটা সত্য কথা, কিন্তু সেই মেরামতটার দায়িত্বটা কার? নির্বাচিত প্রতিনিধিদের। আমরা এই প্রশ্ন নিয়ে নির্বাচিত প্রতিনিধিত্ব। জি, আমরা একটু বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে সংস্কারের ধূম্রজালে নির্বাচন, এই প্রসঙ্গে একটি বিরতির সময় হলো, আমরা ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে সংস্কারের ধূম্রজালে নির্বাচন। কথা বলছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার মাধ্যমে এই পর্বে আলোচনাটি শুরু করতে চাই। বিগত 7 মাসে সংস্কার বা নির্বাচন যেই ইস্যুই বলি, বিভিন্ন শব্দের যে আবির্ভাব হয়েছে, তার সাথে কোনো একটি শাসনামলের ইস্যু তৈরি বা পরিবর্তনের কোনো সাদৃশ্য দেখেন কিনা? বাংলাদেশে না ইন্টারন্যাশনাল? বাংলাদেশে। এখন তো 1/11-এর সময়টার একটা কনসিডারেশনে নিতে পারি, কিন্তু তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন ছিল, আর এবারের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। আবার 90-এর একটা কনসিডারেশনে নেওয়া যায়, 90-এর একটা তো স্বৈরাচার বিরুদ্ধে ঐক্য ছিল, সো এক্স্যাক্টলি মেলে না। বরং আমি আরেকটা জিনিস বলি, সরাসরি উত্তরটা দিলাম, আরেকটা জিনিস বলি। এবারে হেলাল ভাই যেখানে ছাড়লেন যে একটা ক্রেডিবল ইলেকশনের জন্য সংস্কারটা দরকার, এটা কিন্তু একটা দিক, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ওনার এটা বক্তব্য। বাট একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি যেটা দেখতে চাই যে এবারের সংস্কারের একটা বড় অংশ থাকা উচিত নাগরিক অধিকার, সুশাসন, গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে আমার সেবা নিশ্চিত করা, সেটা পুলিশ হোক, সেটা রেজিস্ট্রি অফিস হোক, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে হোক, পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে, অর্থাৎ নাগরিক সেবার যে আলোচনা, হ্যাঁ রাজনৈতিক দলগুলোর ইয়েতে কিন্তু এগুলো এসছে, নানানভাবে এগুলো এসছে, কিন্তু সেই আলোচনাটা কিন্তু এই সরকার যেভাবে করা দরকার বা যেভাবে কমিশনের রিপোর্টগুলো গেল, সেটাতেও কিন্তু আমি ঘুরে ফিরে একটা জায়গায় যাচ্ছি যে স্লোত বা এটার গতিটা ঠিক জায়গায় যাচ্ছে না, গতিটা ধীর। তারপর আপনি ধরেন যে আপনি এই যে তদবির, ঘুষ বা এই বিভিন্ন রকম দুর্নীতি, সেগুলো তো আলটিমেটলি জনসাধারণকে ভোগায়, এমপ্লয়মেন্টকে ভোগায়, ইকোনমিকে ভোগায়, স্থিতিশীলতাকে ভোগায়, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভোগায়, আন্তর্জাতিক সম্পর্ককে ভোগায়। সেই আলোচনাটা কিন্তু নেই। আমরা শুধু রাজনৈতিক সংস্কারের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর সংস্কারের মধ্যে কিন্তু প্রস্তাবের মধ্যে এগুলো আছে, কিন্তু সেই জায়গাটাতে যে আনমাস্ক করা বা আনভেইল করা, সেগুলোকে সামনে নিয়ে আসা, এটা যে সংস্কারের একটা বড় অংশ, যে আপনি প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন ধর্মী করবেন, নিউট্রাল করবেন, কিন্তু একই সাথে সেবা ধর্মী করবেন, নাগরিক ধর্মী করবেন, এই জায়গাটাতে কিন্তু আলোচনা নেই। এবং আনফর্চুনেটলি 5 তারিখের পরে 2-1 মাস ছাড়া
এখন শুধু আমরা রাজনৈতিক চাঁদাবাজির কথা বলছি, উনি দুই দিকের কথাই বললেন যে শুধু বিএনপির দোষ যেমন দেওয়া হচ্ছে, অন্য দলেরও আমরা দেখছি এগুলো ঘটছে। ওই সংস্কৃতি কিন্তু ফিরছি। আবার আর একটা বড় জায়গা হচ্ছে যে মোটা দাগে কিন্তু গত পার্টিকুলার 2-3 মাসে মনে হচ্ছে আগের জায়গায় ফিরছি, আমরা একেবারে সোজাসুজি আগের জায়গায় ফিরছি, যেটা খুবই দুঃখজনক। কেন এই কথাটা বললাম, একটা ছোট্ট গল্প বলি আপনাকে 30 সেকেন্ডে। গতকালকে আমি রিক্সায় যাচ্ছিলাম ধানমন্ডি 27 নম্বর, তো রিক্সাওয়ালাকে বললো ওই যে অটোমেটিক রিক্সাগুলো বেরিয়েছে, ওটা তো রিস্কি। তো জিজ্ঞেস করলাম যে তোমাদের কয়দিন আগে বন্ধ করলো, এখন আবার চালু করলো কিভাবে? তো সে শব্দটা আমাকে যে বললো ভয়াবহ, বলছে তো দেশে তো কোনো সরকার নাই। তো আমি একটু জিজ্ঞেস করলাম দেশের সরকার নাই, সরকার তো একটা আছে। বলছে না, ওটা তো নির্বাচিত সরকার না, এটা এমনি একটা সরকার। তো আমাকে বলতেছে সরকার আসলে বোধহয় আর চালাইতে দিবে না। তারপর সেই বলছে যে যদি রাজনৈতিক দলের সাথে আবার আমাদের একটা বোঝাপড়া হয় তখন আবার চালাইতে দেবে। তার মানে কি, একদিকে হচ্ছে যে মানুষ মনেই করছে না একটা রিক্সাওয়ালা বা যেই সাধারণ মানুষ যেটা সরকার আছে, কারণ সেবার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবশ্যই সরকারের অনেকগুলো ভালো কার্যক্রম আছে। কিন্তু এবারে দ্রব্যমূল্য রমজানে, ব্যাংকিং খাতে, এবং সরকার চেষ্টা করছে, যারা সরকারে আছেন তারা অনেক ক্ষেত্রে সফল, কিন্তু এই জায়গাটা কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর একটা দেখেন যে আপনি যেটা বলেন যে পার্থক্য দেখতে পাচ্ছি কিনা, পার্থক্য দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু এবারে যে সংস্কার প্রক্রিয়াটাকে যে কাঠামোয় আবার ফেলা হচ্ছে, যেমন 166টাকে উনি প্রশ্ন তুলতে পারে যে আমি তো প্রস্তাব দিলাম, আপনি তো আমার সাথে কথা বলে শর্ট বা লং লিস্ট বানাবেন, তা আপনি 166 যে ডিটারমাইন করলেন কিভাবে? আবার 166টার পরে শেষে গিয়ে বলছেন 6 ধরনের অপশন, নির্বাচন করে হবে, অধ্যাদেশ দিয়ে হবে, নাকি গণপরিষদ এই নির্বাচনের মাধ্যমে হবে। তো সেটা কিন্তু একটা কাঠামোগত সমস্যা। আপনি 66 প্রপোজালকে 6টা দিয়ে সমাধান করার চেষ্টা করছেন, যেটা আসলে আলোচনার মাধ্যমে হওয়ার কথা। আরেকটা জিনিস দেখেন, আমরা কেউ এই জিনিসটা খেয়াল করছি না, যেটা নাহিদের কথা এসছে, যদিও সেটার একটা পলিটিক্যাল ডিসকোর্সটা বিভিন্ন ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় গেছে, পুলিশকে যেভাবে আগে ব্যবহার করার কারণে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ধ্বংস করা হয়েছে, মব কালচারটা যে জায়গায় যাচ্ছে, আপনি যদি এটাকে এখনই এই অবস্থা হয়, 26 সাল পর্যন্ত আপনি যদি নির্বাচনকে নিয়ে যান, তখনকার অর্থনীতি, তখনকার ইনভেস্টমেন্ট, তখনকার ব্যাংকিং সিস্টেম, তখনকার সমাজ ব্যবস্থা সব কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু এই মব থেকে। কারণ আপনি কি পুরো সেনাবাহিনী দিয়ে নির্বাচন করবেন? আপনি আপনার হেলিকপ্টার লাগবে না ব্যালট বাক্স ছিনতাই করতে, যার খুশি ব্যালট বাক্স নিয়ে যাবে। তো সেই জায়গাটা তো আপনার শক্ত হতে পারবেন কিভাবে? সেটা রাজনৈতিক দলগুলোর সাথে সংযুক্ত করে। এই মুহূর্তে লোকাল গভর্নমেন্ট নাই, এই মুহূর্তে ক্লাব বা ইনস্টিটিউশন যে প্রতিষ্ঠানগুলো আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করে তারা নাই। একটা এমপি বা একজন মন্ত্রী বা রাজনৈতিক, যেমন উনি যশোর এলাকার, খুলনা এলাকার, ওনার কিন্তু এক ধরনের মেকানিজম আছে যে কোন ছেলেটা কি করে। তার মানে আপনি মবটাও যদি কন্ট্রোল করতে না পারেন, আলোচনার টেবিলে রাজনীতিবিদদের না আসতে পারেন, তাহলে যেটা আপনার প্রশ্নটা আমাকে করলেন যে সংস্কারের যে সম্ভাবনা অন্য থেকে পার্থক্য দেখি কিনা, পার্থক্যটা অবস্থা থাকলেও কিন্তু আপনার যে ওভারওয়েলমিং সাপোর্ট, সেটা কিন্তু আলোচনার মাধ্যমে যদি আপনি না যান, তাহলে কিন্তু গোটা প্রক্রিয়াটা ব্যর্থ হবে। আমি একটু বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বেহরাল, আপনি সহ আলোচকের কথা শুনলেন। আমি প্রশ্নটি যেটি করতে চাচ্ছি যে বিএনপি যদি নির্বাচন আয়োজনে তাড়া দিতে থাকে, তাহলে অন্য কোনো পক্ষের পাল্টা আন্দোলন শুরু হতে পারে কিনা, পরিস্থিতি অস্থির হতে পারে কি? বিএনপি আপনার নির্বাচনের জন্য তাড়া দিচ্ছে, এটা তো কথাটা এইভাবে বললে কেমন হয়? বিএনপি আপনার দেশের বর্তমান পরিস্থিতি এবং অতীত পরিস্থিতি বিবেচনা করে বিএনপি এবং সরকার বলছে যে নির্বাচনটা, যেটা নির্বাচিত সরকারের প্রয়োজন। সেটা আমাদের দেখলাম অন্য অন্য যে রাজনৈতিক দল, জামাত ইসলাম বাংলাদেশ, তারাও কিন্তু বলছে যে একটা রোড ম্যাপের কথা। তারপরে আমাদের ডক্টর মামুন স্যার যেটা বললেন যে ইনভেস্টমেন্ট, তারপরে আপনার করাপশন, সমাজের আরও বিভিন্ন জায়গা, এই সব জায়গার যে সংস্কার প্রয়োজন, কিন্তু এই দায়িত্বটা কার? আপনি মতামত দিতেই পারেন, মতামত দিবেনই, কিন্তু এই সংস্কারটা করার দায়িত্বটা কার? ডক্টর ইউনূস সরকারের কি এই মানে তার কি দায়িত্ব যে এই সমস্ত কিছু উল্টে পাল্টে ফেলে তিনি সরকার পরিচালনা করবেন? তিনি তো বিপ্লবী সরকার না, তিনি একটা ধারাবাহিক সরকার, গণ অভ্যুত্থানের ফলে আসা সরকার। তার প্রধান দায়িত্ব রুটিন দায়িত্ব পালন করা, ইমার্জেন্সি কিছু দায়িত্ব পালন করা, এবং একটা টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। উনি অতিরিক্ত যখন দায়িত্ব নিতে চাচ্ছে, বিভিন্ন মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বলছে, সেই সমস্ত কথা অতিরিক্ত যখন দায়িত্ব নিতে চাচ্ছে, তখন কিন্তু সরকার আপনার লেজে করে ফেলছে সব কিছু। যেমন দেখেন যে এই যে মব কালচারের কথা বললেন,
বাংলাদেশে কিন্তু প্রথম মব কালচারের সৃষ্টি হয় সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ। ওইটাও কিন্তু একটা মব ছিল, যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো আপনার একদল লোক, এবং সেইখান থেকে একটা মবের মাধ্যমে, মব ভায়োলেন্সের মাধ্যমে তারা মব জাস্টিস বললো, এটা যদিও ইনজাস্টিস কিন্তু বলছে। এখন আবার দেখলাম যে 8ই আগস্টের পরে প্রথম একদল ছেলে আপনার সচিবালয়ে ঢুকে তারা পরীক্ষা পিছিয়ে দিল, পরীক্ষা ছাড়া পাশ করে দিল, সরকার সেটা আপনার র্যাটিফাই করলো। অর্থাৎ মব কালচারকে কিন্তু এই সরকার একটা অনেকটা প্যাট্রোনাইজেশনের মতো আমার কাছে মনে হলো, যে উৎপত্তি যেগুলো হচ্ছে মব কালচারের। তারপরে দেখেন যে হঠাৎ করে দেখলাম গত এক সপ্তাহ ধরে ধর্ষণের একটা, যে পরিমাণ ধর্ষণ গত 10 দিনে হয়েছে, এই ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে, এবং এর বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করি। এর পক্ষে কেউই আমরা বলি না, প্রতিবাদ করি। কিন্তু দেখবেন যে গত 10 দিনের ঘটনাগুলোকে যেভাবে আপনার লেখা হয়েছে, যেভাবে বলা হচ্ছে, যে মনে হচ্ছে যেন যে বাংলাদেশ ধর্ষণের মহোৎসবে পরিণত হচ্ছে। এই জন্য আমরা বলছি যে আমাদের দেশের এই গণ অভ্যুত্থানকে যারা ভালোভাবে মেনে নিতে পারেনি, এই দেশে যে সমস্ত মাফিয়া শক্তি এখনো লুকায়িত আছে, এবং প্রশাসনেও রয়েছে, উপদেষ্টাদের মধ্যেও রয়েছে, আবার পার্শ্ববর্তী দেশ ভারতও আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। এই সমস্ত ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখানো, যার ফলে আমাদের গণ অভ্যুত্থানের চেতনাও নষ্ট হয়ে যাবে এবং দেশে আরেকটি মাফিয়াতন্ত্র তৈরি হবে। এবং সরকার এই ভুলটা করছে যে 111-এ দেখবেন যে এই বিভিন্ন টার্মিনোলজি আপনি যেটা আগে বললেন ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন পরিবারতন্ত্র টার্মিনোলজি ব্যবহার করছে, যেটা নাহিদ কিছুদিন আগে কি ব্যবহার করলো। 111-এর থেকে ধার করা একটা টার্মিনোলজি পরিবারতন্ত্র, এটা নিয়ে একটা অন্য আলোচনা কথার মধ্যে চলে আসলো, তাই বললাম। তারপরে সংস্কার 111-এও বলা হয়েছিল। এবং এই সমস্ত টার্মিনোলজি ব্যবহার করে আমরা 111 থেকে কি পেয়েছিলাম, তারা কি প্রসব করেছিল, একটা 17 বছরের ফ্যাসিবাদ প্রসব করেছিল। সেই জন্য আমরা আমাদের পলিটিক্যাল প্রজ্ঞা দিয়ে, পলিটিক্যাল ম্যাচুরিটি দিয়ে আমরা বলছি যে তর্ক বিতর্ক যাই হোক দ্রুত এটা সম্পন্ন করে, ডক্টর মামুনও যেটা বললেন যে আলোচনার টেবিলে বসে সরকার, রাজনৈতিক দল ঐক্যমতে, জাতীয় ঐক্যমত্য কমিশনও যেখানে গঠন করা হয়েছে। আমি একটু বিরোধীতে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন আছে, খুব ছোট্ট করে আপনি উত্তর দিবেন 1-2 বাক্যে। কোনটি সংক্ষিপ্ত সংস্কার, কোনটি বৃহৎ সংস্কার, এই বিষয়ের ফয়সালা কে করবে, কারা করবে? এটা রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদেরকে 166টি পয়েন্টে প্রস্তাব দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার অযথা লিঙ্গারিং করছে। তাদের কি মানে ওই যে একটা কথা আছে, ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, ক্ষমতার নেশা মদের নেশার চেয়ে ভয়ঙ্কর। আমি ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটা বলছি না, ডক্টর ইউনূস তো একজন ব্যক্তি, তার সরকারে তো আরো লোকজন আছে যারা ক্ষমতায় বসে এখন চিন্তা করছে এই চেয়ার থেকে আর ওঠা যাবে না। এখন ওইখান থেকে বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত দিচ্ছে, বিভিন্ন থিওরি দিচ্ছে কিভাবে লিঙ্গারিং করে করে ক্ষমতায় থাকা যায়। আমি একটা কথা বলি, দেখেন এই সরকারের আমরা সবসময় তার ভালো চাই। এই সরকারের একজন উপদেষ্টা, আপনার সংস্কৃতি উপদেষ্টা, তার বিরুদ্ধে যখন দুর্নীতির কথা বলল আপনার ডিজি মহোদয়, তখন এই সরকার কোনো কি ব্যবস্থা নিল? এই সরকার একটা তদন্ত কমিটি গঠন করলো। ডিজি মহোদয় যদি ভুল কথা বলে তার বিচার হওয়া উচিত, আর ডিজি মহোদয় সত্য কথা বলা উচিত, তাহলে উপদেষ্টার বিচার হওয়া উচিত। কিন্তু সরকার এটা বেমালুম ভুলে গেল, একটা তদন্ত কমিটি গঠন করল না। আর তদন্ত কমিটি গঠন তো করলে অন্তত ওই সংস্কৃতি উপদেষ্টার তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য তার তো পদেই থাকা উচিত ছিল না। এইসব বিষয় সরকার কিন্তু দেখেন, অথচ এই দুর্নীতির বিরুদ্ধে, দেখেন দুর্নীতির আপনি শেষ বাক্যটি বলবেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের বক্তব্য দেখেন, আমরা একমাত্র দল যার প্রথম বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে একটা নিয়ম করেছিলাম যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন, তারা যে কোনো লোককে ধরতে পারবে, তদন্ত করতে হবে। কিন্তু পরবর্তী সরকার এসে, অর্থাৎ এই ফ্যাসিবাদের সরকার এসে তারা এই আইনটা পরিবর্তন করলো যে দুর্নীতি কেউ করলে তাকে সরকারের পারমিশন নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুতরাং এই যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপি কতটা এগিয়ে, দেখেন যে একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন করেছিল, কিন্তু বর্তমান সরকার এমন একটা উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির কথা বললো, তার কোনো ব্যবস্থাই নিল না। জি আজিজুল ভাই, আমরা একটু বিরোধীতে যেতে চাই। দর্শক, আরআইসিএল গণতন্ত্র আলোচনা হচ্ছে সংস্কারের ধূম্রজারি নির্বাচন। সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সংস্কারের ধূম্রজালে নির্বাচন, এই বিষয়ে আলোচনা হচ্ছে। খুব দ্রুত আলোচনায় চলে যেতে চাই। প্রথমেই যেতে চাই ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে সংস্কার বনাম নির্বাচনের যে বিতর্ক, এই পর্যায়ে জরুরি বিষয়গুলো থেকে আসলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি সরে যাচ্ছে কিনা? না, আমি ওই তখন ওটা বলতে গিয়ে থেমে গেছিলাম। সেটা হচ্ছে যে এখন কিন্তু আলোচনাটা মোস্টলি আমরা দেখছি যে সরকার নিয়ন্ত্রিত এবং আমন্ত্রিত একটা ব্যবস্থা। আসলে আমার অবস্থান একদম পরিষ্কার, সেটি হচ্ছে যে আমি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে বিপক্ষে নই, কিন্তু একজন শিক্ষক হিসেবে অবস্থান হচ্ছে যে আমি আলোচনা ছাড়া এটার সমাধান হবে না। বারবার আমি তাত্ত্বিক আলোচনাটা করলাম এবং এখনো বলছি যে এই জায়গাটাতে আসতে হবে না হলে এখন ওনার্সটা যদি যে জায়গাটায় ছিল যে সরকার নিয়ন্ত্রিত, প্রথম অবস্থায় হয়তো বা রাজনৈতিক দলগুলো, যেটা আমার বিশ্বাস যে তারা সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেরা উদ্যোগী হবে। এবং আমি বিএনপিকেও, হেলাল ভাই এখানে আছেন এবং তাদের যে পলিটিক্যাল লিডারশিপ, তাদের উচিত সরকারকে আরও আলোচনার টেবিলে কীভাবে আনা যায় সেই ব্যবস্থা করে। এবং অবশ্যই এটা আন্দোলনের মাধ্যমে সেটা আমরা দেখতে চাই না। দ্যাট উইল বি ভেরি ওয়ার্স সিনারিও ফর দি নেশন। সেই জায়গাটাতে এখন দলগুলোকে অ্যাক্টিভ হতে হবে এবং সরকারকে আসলে দে হ্যাভ টু রিডিফাইন দেয়ার থট যে জায়গাটাতে আছে, রাষ্ট্রের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, দীর্ঘস্থায়ী উন্নতি এবং মঙ্গলের জন্য আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনায় ফিরতে হবে। সেক্ষেত্রে আমার একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে অ্যাডভাইস রাজনৈতিক দলগুলোর প্রতি যে তাদের এখন প্রোঅ্যাক্টিভলি উল্টোভাবে যে আমরা আলোচনা করতে চাই এবং এই স্প্রেডশিট ভিত্তিক যে ফর্ম হয়তো ওনারা দিবেন, সো স্টিকিয়ারটা এখন গভর্নমেন্টের হাতে, সেটাকে উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জায়গাটা গভর্নমেন্টকে নিয়ে আসা। এবং দেখেন, আলোচনার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সেটার প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং ওনার সঙ্গে অন্য কমিশনের হেডরা আছেন, ইনক্লুডিং আমাদের সংবিধান কমিশনের অধ্যাপক আলী রিয়াজ স্যার। তো তাদের সঙ্গে কিন্তু ওনার লিড করে আলোচনা করাটা কঠিন, রাষ্ট্র চালিয়ে সমস্ত আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করে কঠিন। প্রথম থেকে আমি ব্যক্তিগতভাবে বলেছি যে একটা উদাহরণ বারবারই দেই, সেটা ইন্দোনেশিয়ার উদাহরণ দিচ্ছিলাম যে সুহার্তোর পতনের পরে একটা কমিশন করা হয়েছিল যারা শুধু আলাপ আলোচনাগুলোকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু এটা এখানে হতে পারতো, স্ট্রাকচারটা ভিন্ন হতে পারতো। সময় বোধহয় আসছে যে এই ঐক্যমত্য কমিশন ইউনূস স্যারকে ছাড়াই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনায় যুক্ত হন, নাহলে কিন্তু প্রশ্ন উঠবে। তিনটে আপনাকে কুইক উদাহরণ দেয়, আপনি তো জিজ্ঞেস করছিলেন পলিটিক্যাল হিস্ট্রিতে, কুইক তিনটে উদাহরণ দেয়। আপনার জাপানের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার এলডিপি একটা দীর্ঘদিন ক্ষমতায়, ঐক্যের জায়গাটা কি ছিল জানেন? অর্থনৈতিক উন্নয়ন। সবগুলো দল 50 বছর ধরে চালাচ্ছে বা তার বেশি সময় ধরে রান করেছে, মাঝখানে স্বল্প সময় 11 মাস আর 9 মাস ছাড়া। ফিলসফিটা কি? যে আমরা জাপানের উন্নতি চাই, ঐক্যমত্য রাজনৈতিক দলগুলোর ওখানে। দ্বিতীয় একটা উদাহরণ দিই, আপনি পশ্চিম জার্মানিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবগুলো দল কিন্তু বাই কনসেনসাস 3টে ডিসিশন নিল, নাহলে তাদের ঐক্যমতটা না হলে এটা পারতো না, পশ্চিম জার্মানি পিছিয়ে পড়তো। কি? যে ইউরোপীয় ইউনিয়নে আমরা যাব। সেকেন্ড কি? যে বাজার অর্থনীতি আমরা গ্রহণ করব। থার্ড কি? যে ন্যাটোতে আমাদের থাকতে হবে, পূর্ব জার্মানির কারণে হোক বা যাই হোক। আরও একটা উদাহরণ দিই, সবচেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে, নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে খুব দ্রুত সোশ্যাল রিকনসিলিয়েশন, স্টেট রিকনসিলিয়েশনের মাধ্যমে গেছে। কি? সেটা বলছে যে রেস কে নো অ্যান্ড ইকোনমিক স্ট্যাবিলিটি। সেটা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে। আপনি এরকম অনেক, এই যে রুয়ান্ডাতে, উগান্ডাতে যে গণহত্যা ঘটতো, তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলোর কনসেনসাস তৈরি হয়েছিল জন্য দ্রুত স্ট্যাবিলিটি এসছে। তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাকে কাজটা করতে হবে। আরেকটা জিনিস দেখেন, যে এখন যেহেতু সরকারের দিক, যে কথাটা আমি শুরুতে বললাম, যে সরকারের দিক থেকে আলোচনার এক ধরনের অনীহা আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে। আমি জানি না এটা কতটুকু আমার প্রিজাম্পশনটা ঠিক, আমার ব্যক্তিগত মতামত। সেই জায়গাটাতে আমি মনে করি যে সমাধানটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং আরেকটা জিনিস, যে কথাটা শুরুতে বলেছিলাম, যে স্বল্প সংস্কার সম্ভবত একটা এগ্রিমেন্ট হয়েছে আসলে, যে স্বল্প সংস্কারগুলো একটা নির্বাচনের জন্য, পুলিশের রিফর্ম, প্রশাসনের রিফর্ম, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে স্বল্প সংস্কারটা দ্রুত ডিফাইন করে, ব্রড সংস্কারগুলোর বিষয়ে আলোচনা করে, একটা মাধ্যম ঠিক করে। এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর কিন্তু আগে কমিটমেন্টের অভাব ছিল সংস্কারকে বাস্তবায়নের ক্ষেত্রে, সেটাও রাজনৈতিক দলগুলোকে বলতে হবে আরো অ্যাসার্টিভলি যে আমরা আসলে এই কমিটমেন্ট করছি, এটা আমরা বাস্তবায়ন করব। আমি শেষ করলাম যে এই কমিটমেন্টগুলো বাস্তব সরকারের দিক থেকে আগাবে এবং আমরা দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো কংক্রিট মেকানিজম বা পলিসি বলছে আমরা এটা এই সংস্কারগুলোকে অ্যাকসেপ্ট করব, পরবর্তীতে রাখবো। জি জনাব আলিজুল বারী হেলাল, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার উত্তর নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সংস্কার ছাড়া নির্বাচন নয় বনাম নির্বাচনে দেরি হলে সংস্কার নয়, এই যে বিতর্ক চলছে এর শেষ কোথায়? এটা তো বিতর্ক না, সংস্কার তো বিএনপি চাই,
বিএনপি তো সংস্কারের প্রস্তাব বহু আগে দিয়েছে এবং বিএনপি তৈরি হয়েছে সংস্কারের মধ্যে, অর্থাৎ বিএনপিকে এই ব্লেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে যারা সংস্কার প্রস্তাব তুলে একটা ক্লামজি পরিবেশ সৃষ্টি করছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, এই যে আবার ক্রেডিট ক্লেমের একটা সিন্ড্রোমও কিন্তু আমি দেখছি। যে আমাদের ডক্টর মামুন স্যার যেটা বললেন, জাপানের উদাহরণ দিলেন, জার্মানির উদাহরণ দিলেন, আফ্রিকার উদাহরণ দিলেন, আমাদের বাংলাদেশে তারা তো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের পরে মানে জয়ী শক্তি হিসাবে কাউকে তো আপনার কেউ কেউ নিজে ক্রেডিট ক্লেম করছিল, জনগণ তাই ক্রেডিট ক্লেম করছে। এইখানে আমি দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজে একটা কিছু ব্যক্তিকে ক্রেডিট ক্লেম করে অন্য অন্য অভ্যুত্থানের শক্তিকে মেলাইন করার একটা অপচেষ্টা রয়েছে। অর্থাৎ আমি দেখলাম যে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচন বিনষ্টের যত কাজ আছে, এই সংস্কার, তারপরে স্থানীয় সরকার, বিচার, বিভিন্ন রকম ন্যারেটিভ তুলে আমাদের এই ঐক্য এবং জাতীয় নির্বাচন বিনষ্ট করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে, সেটা ইম্যাচুরিটি থেকে হোক অথবা পারপাসফুলি হোক। সুতরাং আমি মনে করি যে বিএনপি প্রথম সংস্কারের দাবি করেছে, নির্বাচন সংস্কারের দাবি করেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি করেছে, রাষ্ট্র সংস্কারের দাবি করেছে। অতএব আপনারা দ্রুত যাই করেন দ্রুত আলোচনায় বসে সংক্ষিপ্ত হোক, এবং সরকারের মেয়াদটাও সরকার কিন্তু ঘোষণা করেনি, সরকারের মেয়াদটাও কিন্তু সুপারফিশিয়াল। তিনি কতদিন ক্ষমতায় থাকবেন উনি বলে, অঙ্ক কষে অনেকে বলে, শেষ বাক্যটি বলেন যে অনেকে বলে যে নির্বাচনের পরে তো আপনার মেয়াদ শেষ, কিন্তু 70 সালের নির্বাচনে তো আমাদের সেই ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে যে নির্বাচনে জয়লাভের পরেও কিন্তু ক্ষমতা ছাড়া হয়নি, এবং প্রত্যেক সরকার তার কিন্তু ক্ষমতার মেয়াদ ডিফাইন করে যে কতদিন সে থাকবে। এই একমাত্র ডক্টর ইউনূস সরকার আর বর্তমান অন্তর্বর্তী সরকার, সে এখনো তার ক্ষমতার মেয়াদ কতদিন তা বলেনি। শুধু নির্বাচনের ডেট নিয়ে খেলাধুলা করছে, বিভিন্ন ডেট দিচ্ছে, কিন্তু তিনি কতদিন থাকবেন। বাংলাদেশে অতীতকালে সব সরকার বলেছে 5 বছর থাকবো, 3 মাস থাকবো, লাস্ট সরকার বলেছিল 2 বছর থাকবো, এই সরকার কিন্তু বলেনি। জি, আমরা একটু শেষ করতে যাচ্ছি আজকের আড়াই সেলিস্টের জনতন্ত্র গণতন্ত্র। জনাব আজিজুল বারী হেলাল এবং ডক্টর আব্দুল আল মামুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশ এগিয়ে নিতে প্রয়োজন জবাবদিহিতামূলক সরকার। জুলাই আগস্টের মধ্যে দিয়ে পরিবর্তিত বাংলাদেশের যে প্রত্যাশা, সেখানে সকল কূটতর্কের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের প্রতিটি দায়িত্বশীলরা জবাবদিহিতা তৈরি করবেন, সেই প্রত্যাশা শেষ করছি আজকের আড়াই স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।